ফিরে এলাম আধুনিক জ্যোতিষের আরও একটি ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই আধুনিক জ্যোতিষের এই ক্লাসে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে সুস্বাগতম। আপনারা এই আধুনিক জ্যোতিষের ক্লাস থেকে কিছু শিক্ষা অর্জন করেছেন। অনেকেই ফোন করে জানিয়েছেন যে তারা প্রতারিত হওয়া থেকে মুক্তি পেয়েছেন আমাদের এই ক্লাসের থ্রুতে। এর জন্য আমরা নিজেদেরকে সম্মানিত বোধ করছি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে শান্তনু শাস্ত্রী @gmail.com ইমেলে, এবং আমার নিজস্ব ফোন নাম্বার 9804883324। আমাদের আলোচ্য বিষয় হলো ম্যারেজ বা বিবাহ এবং বিবাহ সংক্রান্ত কিছু বিচার। বিবাহ বা বিবাহিত জীবন কিভাবে প্রভাবিত হয় বা গ্রহদের দ্বারা কিভাবে প্রভাবিত হয় সেটি আমরা এর আগের কয়েকটি ক্লাসে জানতে পেরেছি। আমরা একটি ছকও বিচার করেছি। আজকেও আমরা ঠিক একইভাবে আরও একটি ছক বিচার করব। আমাদের সঙ্গে রয়েছেন জাতক একজন, তার নাম কালীচরণ। অবশ্যই এটি তার নিজস্ব নাম নয়। কালীচরণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আলোচনা করছি বিবাহ এবং বিবাহিত জীবন। কালীচরণ বাবুর ডেট অফ বার্থ 21-10-1955, সময় 11:30 AM এবং জন্মস্থান কলকাতা। যে বিষয়গুলি আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম হলো মোটামুটি বিবাহের বয়স, স্ত্রীর প্রকৃতি, স্ত্রীর স্বভাব এবং স্ত্রীর শারীরিক গঠন, আর বিবাহিত জীবন। এর জন্য আমরা প্রথম যে ভাবটিকে বিচার করব সেই ভাবটি হলো লগ্নভাব। জাতকের লগ্ন ধনু, লগ্নে চন্দ্র, লগ্নটি 20 নম্বর অর্থাৎ শুক্রের নক্ষত্রে এবং চন্দ্র 19 নম্বর অর্থাৎ কেতুর নক্ষত্রে। ষষ্ঠভাবে অবস্থানরত কেতু 5 নম্বর অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। নবমে বৃহস্পতি 10 নম্বর অর্থাৎ কেতুর নক্ষত্রে। মঙ্গল দশমে 13 নম্বর নক্ষত্রে। বক্রী বুধ দশমে সক্ষেত্রী 13 নম্বর নক্ষত্রে। রবি নিচস্থ 11 নম্বর নক্ষত্র, 14 নম্বর নক্ষত্রে। তার সঙ্গে শনি উচ্চক্ষেত্রস্থ 16 নম্বর অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, এবং একই সাথে সক্ষেত্রী শুক্র 15 নম্বর নক্ষত্রে। রাহু দ্বাদশে 18 নম্বর নক্ষত্রে। তাহলে লগ্ন বিচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লগ্ন এবং চন্দ্র উভয়ই ধনু, এবং বৃহস্পতি সে কিন্তু লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। লগ্নপতি বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে। এই লগ্নের পঞ্চমপতি দ্বাদশপতি, বিশেষ করে পঞ্চমপতি মঙ্গল, সে চন্দ্রের নক্ষত্রে থেকে সপ্তমপতি যুক্ত হয়ে তুঙ্গক্ষেত্রস্থ সপ্তমপতি যুক্ত হয়ে চন্দ্র এবং লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। লক্ষ্য করুন, মঙ্গল এক্ষেত্রে সক্ষেত্রী এবং উচ্চক্ষেত্রস্থ বুধযুক্ত। তার দৃষ্টি, মঙ্গল পঞ্চমপতি, তার দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপরে, চন্দ্রের উপরে। এই যে কম্বিনেশন, এর ফলে জাতকের কিন্তু লগ্নটি যথেষ্ট শুভ এবং শক্তিশালী। অষ্টমপতি চন্দ্র লগ্নে অবস্থান করার সত্ত্বেও জাতকের লগ্নটি কিন্তু বেশ শক্তিশালী। এছাড়া
লগ্ন এবং চন্দ্র উভয়ের উপরেই রাহুর দৃষ্টি রয়েছে। রাহু এই ক্ষেত্রে বৃশ্চিক রাশিস্থ এবং নিচস্থ, আমরা বলতে পারি নিচ ক্ষেত্রস্থ 18 নম্বর অর্থাৎ সপ্তমপতির নক্ষত্রে। ফলে এই যে রাহুর দৃষ্টি তা জাতকের মধ্যে কিছু অতৃপ্তি এনে দিলেও জাতকের বিবাহিত জীবনের ক্ষেত্রে জাতকের চরিত্রকে বা জাতকের স্বভাবকে কিন্তু বিশেষ ক্ষতি করতে পারবে না। লগ্ন এবং চন্দ্রের উপর উচ্চ ক্ষেত্রস্থ শনির দৃষ্টি, এটিও কিন্তু জাতকের লগ্ন এবং চন্দ্রের বলবত্তা এবং সামাজিক সাংসারিক গুণাবলী বৃদ্ধি করবে। জাতক প্রচণ্ডভাবে সংস্কারপন্থী, জাতক আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, এই সমস্তগুলো থাকবার জন্য জাতকের লগ্নটি কিন্তু যথেষ্ট ভালো। একই সঙ্গে লগ্নে চন্দ্র অবস্থান করায় জাতকের মানসিকতাও যথেষ্ট সেবাধর্মী এবং অ্যাডজাস্টেবল। তার ফলে জাতক কিন্তু বিবাহিত জীবনে মোটামুটি অ্যাডজাস্ট করে চলতে সক্ষম হবে এবং ভালোভাবেই চলবে। এরপরে আমাদের বিচার্য ভাবটি হলো সপ্তম ভাব। সপ্তমপতি এখানে তুঙ্গ ক্ষেত্রস্থ এবং পঞ্চম পতির সাথে যুক্ত। সপ্তমপতি বুধ বক্রী তুঙ্গ ক্ষেত্রস্থ এবং পঞ্চম পতির সাথে যুক্ত। পঞ্চম সপ্তম যোগ হলে সাধারণত প্রেম করে বিয়ে করার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই ক্ষেত্রে লগ্ন এবং চন্দ্র উভয়ের উপরই বৃহস্পতির দৃষ্টি শনির দৃষ্টি পড়ার কারণে জাতক কিন্তু প্রেমের যে মানসিকতা, সাধারণভাবে দেখে শুনে বিয়ে হওয়ার ট্র্যাডিশন ব্রেক করে প্রেম করে বিয়ে করার দিকে জাতক কিন্তু অগ্রসর হতে পারেনি। সপ্তমপতি এক্ষেত্রে পঞ্চমপতি যুক্ত এবং সপ্তমপতির উপরে কেবলমাত্র কেতুর প্রভাব রয়েছে, এছাড়া আর কোনো পাপগ্রহ বা অষ্টমপতি বলুন বা ষষ্ঠপতি বলুন এদের যোগাযোগ নেই। সেক্ষেত্রে মোটামুটি সপ্তম ভাবটিকে আমরা ভালো বলতে পারি। একাদশ ভাবে দেখুন, একাদশপতি শুক্র, সে কিন্তু সক্ষেত্রী এবং শক্তিশালী, প্রায় রাশির মাঝখানে রয়েছে 17 ডিগ্রিতে। তার সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয়পতি শনি বৃহস্পতির নক্ষত্রস্থিত, রবি মঙ্গলের নক্ষত্রস্থিত। নবমপতি দ্বিতীয়পতি একাদশপতির এই যোগ, যদিও নবমপতি এক্ষেত্রে নিচস্থ, এই যোগ কিন্তু জাতকের একাদশ ভাবটিকে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। যদি আমরা পঞ্চম ভাবেরও বিচার করি, পঞ্চমপতি এক্ষেত্রে লগ্নের সাপেক্ষে দশমে অবস্থিত এবং লগ্নের ওপরে দৃষ্টি দিয়েছে। যদিও অষ্টমপতির নক্ষত্র অর্থাৎ 13 নম্বর নক্ষত্রস্থিত হবার কারণে এর বলবত্তা কিছুটা হ্রাস পেয়েছে, তথাপি পঞ্চমপতি লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে এবং পঞ্চমপতি এক্ষেত্রে সপ্তমপতি যুক্ত হবার কারণে পঞ্চম ভাবটি কিন্তু শক্তিশালী হয়েছে। এটি একটি শুভযোগ। সুতরাং বিবাহিত জীবনে প্রাথমিকভাবে যে ভাবগুলিকে বা ঘরগুলিকে আমরা দেখি, সেই ঘরগুলি এক্ষেত্রে কিন্তু সবগুলিই প্রায় শুভ। এইবার আমরা যে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ স্ত্রীর আকৃতি প্রকৃতি সেগুলো নিয়ে আলোচনা করব। স্ত্রীর শরীর এক্ষেত্রে নির্দেশিত হবে বুধের দ্বারা, বুধ মঙ্গল এবং চন্দ্র দ্বারা। কারণ সপ্তম ভাবের উপর যুক্ত বা সপ্তম ভাবের উপর দৃষ্টিকারক গ্রহ চন্দ্র, সপ্তম ভাবপতির সঙ্গে যুক্ত গ্রহ মঙ্গল এবং সপ্তম ভাবপতির উপর দৃষ্টিকারক গ্রহ বা প্রভাব বিস্তারকারী গ্রহ কেতু। এর ফলে জাতকের স্ত্রীর যে আকৃতি তা হবে কেতু চন্দ্র মঙ্গল এবং বুধ এর সমন্বয়ে। এক্ষেত্রে আমরা যে রঙগুলো পাচ্ছি, রঙগুলো কেতুর রং ধূসর বা কালচে, মঙ্গলের রঙও তামাটে, বুধের রং শ্যামলা, চন্দ্রের রং ফর্সা। চন্দ্র এক্ষেত্রে কেতুযুক্ত হওয়ার ফলে ফর্সা হলেও সেক্ষেত্রে চন্দ্রের মধ্যে একটু ধূসর আভা তা কিন্তু আসবে। ফলে জাতকের স্ত্রীর ফর্সা হওয়ার সম্ভাবনা কিন্তু বিশেষ কম। জাতকের স্ত্রীর গাত্রবর্ণ বেশ কালো।
কেতু, বুধ, মঙ্গল, চন্দ্র এদের প্রভাবে জাতকের স্ত্রীর মধ্যে স্বভাবজনিত দৃঢ়তা, দীপ্ততা থাকলেও জাতকের স্ত্রীর মধ্যে শারীরিকভাবে কিছু স্থূলতা এবং আকৃতিগত যে সুন্দরী তা কিন্তু জাতকের স্ত্রীকে বলা যাবে না, বা স্লিম ফিগার যাকে আমরা বলি তা কিন্তু একদমই নয়, যথেষ্ট স্থূলতাযুক্ত জাতকের স্ত্রী। মঙ্গল বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং চন্দ্রের উপর বুধ যুক্ত মঙ্গলের দৃষ্টি থাকার জন্য জাতকের স্ত্রী হবে যথেষ্ট বুদ্ধিমতী। বুদ্ধিমতী এবং দীপ্ত স্বভাবা হবেন জাতকের স্ত্রী। এই ক্ষেত্রে জাতককে নির্দেশ করছে বৃহস্পতি এবং জাতকের স্ত্রীকে নির্দেশ করছে বুধ। তো এই যে দ্বিদ্বাদশ সম্পর্ক, এই দ্বিদ্বাদশ সম্পর্কের জন্য জাতককে দীর্ঘ সময় বউয়ের থেকে অর্থাৎ স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূর দেশে কাটাতে হয়েছে। এই বিচ্ছেদের কারণ কিন্তু দ্বিদ্বাদশ সম্পর্ক এবং জাতকের অষ্টম পতির সপ্তম ভাবের উপর দৃষ্টি। এরপরে আমরা যেটি বিচার করব সেটি হচ্ছে বিবাহিত জীবনের সুখ, বা আরেকটা জিনিস সেটা হচ্ছে বিবাহের অ্যাপ্রক্সিমেট বয়স। এই ক্ষেত্রে সপ্তম ভাবপতি মঙ্গল যুক্ত হলেও লগ্নের উপর বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকার কারণে জাতকের জীবনে সাধারণভাবে ঘটমান যে ঘটনাগুলো সেগুলো একটু লেট এজেই হবে, এবং নবমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে জাতকের ভাগ্য উন্নতি বা ডেভেলপমেন্ট বা জীবনে যে ঘটনাগুলি সাধারণভাবে সংগঠিত ঘটনাগুলি সেগুলো কিছুটা লেট এজেই কিন্তু হবে। এবং পুরুষের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ সে শুক্র, সেটি শনি যুক্ত থাকার কারণে তো বিবাহের যে বয়স সেটা কিছুটা বিলম্বিত হবে। বিবাহিত জীবনে সপ্তম ভাবের উপর চন্দ্রের দৃষ্টি হওয়ার কারণে জাতকের যে মিসেস বা ওয়াইফ হবেন তিনি যথেষ্ট অ্যাডজাস্টেবল। এই চন্দ্রটির উপর বৃহস্পতি এবং শনির দৃষ্টি, অর্থাৎ সপ্তম ভাবের উপর মঙ্গল, বৃহস্পতি, শনি দৃষ্ট চন্দ্রের দৃষ্টি হবার কারণে এই জায়গাটি একটু বিশেষভাবে আপনাদের বুঝতে হবে। সপ্তম ভাবের উপর যে চন্দ্রের দৃষ্টি পড়েছে সেই চন্দ্র কিন্তু এই লগ্নের পক্ষে অত্যন্ত শুভ গ্রহ মঙ্গল দ্বারা দৃষ্ট, বৃহস্পতি দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট। সুতরাং সপ্তম ভাবটিতে এই সমস্ত গ্রহের প্রভাব পড়ছে। কোন সমস্ত গ্রহের? প্রথম হলো বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, তার সঙ্গে যুক্ত থাকার কারণে বুধ, তৃতীয়ত শনি, তার সঙ্গে যুক্ত থাকার কারণে রবি এবং শুক্র, পঞ্চমত রাহু। এই সমস্ত গ্রহের প্রভাব, প্রায় সমস্ত গ্রহের প্রভাব পড়ার জন্য জাতকের স্ত্রী যেমন সংস্কারকামী হবেন বা সংস্কারপন্থী হবেন, তেমনই তার মধ্যে দৃঢ়তা থাকবে। তিনি যেমন অ্যাডজাস্ট করতে পারবেন তেমনই তার মধ্যে থাকবে সংসারের প্রতি আধিপত্য করার চেষ্টা। তবে সর্বোপরি তিনি হবেন মাতৃময়ী, কারণ বৃহস্পতি এবং চন্দ্র এই যে যোগ, তার উপর শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্ট চন্দ্র, শনি দৃষ্ট চন্দ্র, ফলে তার সমস্ত দীপ্ততা, দৃঢ়তা, এই সমস্তের উপরে থাকবে মাতৃত্বের একটা ছোঁয়া। এবং বাস্তবিকভাবে কেউ যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, তাহলে আমি এই জাতক এবং তার পত্নীর সঙ্গে যোগাযোগ করাতে পারি, এবং আপনারা বিশ্বাস করবেন না, যা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি পেলাম তার মধ্যে চরিত্রগত গুণাবলী হুবহু একই রকম। এর মধ্যে
কোনো রকম কোনো পরিবর্তন নেই। আজকে বিবাহ সম্পর্কে এই বিচার শেষ করার আগে আমরা একটি ছোট্ট যোগ সম্পর্কে বলবো। সেটি হলো একাদশে শনি, শুক্র, রবি এই ধরনের গ্রহগুলো হবার কারণে যে যোগ সৃষ্টি হয়। একাদশে রবি শনির যোগে জাতক কিন্তু প্রচণ্ড যুক্তিবাদী প্রকৃতির হয়। সাধারণত এরা অপরকে ডমিনেট করতেও চায় না, কিন্তু এরা অপরের কোনো কথাও শুনতে চায় না, এরা অপরের কোনো কথা মানেও না, এবং অপরের কথাকে যে ইগনোর করে অপরকে মানসিকভাবে ব্যথা দেবে তাও দেয় না। আপনার কাছ থেকে সমস্ত কথা শুনবে, কিন্তু একটি কথাও এরা মানবে না। এই ধরনের ক্যারেক্টার কিন্তু সৃষ্টি হয় একাদশভাবে রবি এবং শনির যোগ হলে। শুধুমাত্র এই যোগ এবং সপ্তম ভাবের উপর, সপ্তম পতির উপর কেতুর প্রভাব থাকার কারণে এরা এই যে জাতক এবং এর ওয়াইফ, এদের মধ্যে আনুগত্য, নির্ভরশীলতা সমস্ত কিছু প্রবল থাকলে পরেও কোথায় একটা সামান্য স্বামী স্ত্রীর মধ্যে ক্ষোভ রয়ে গেছে। সেটি কিন্তু নাম এটা একটি ক্ষোভ। এই পর্যন্ত আলোচনা করে আমরা পরবর্তী ক্লাসের জন্য একটি বিরতি আপনাদের কাছ থেকে নেব। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সঙ্গে অ্যাস্ট্রোলজি শিখবার জন্য যোগাযোগ করতে পারেন shantanu@gmail.com-এ, বা সরাসরি ফোন করতে পারেন 9804883324-এ। ফিরে আসব বিবাহ সংক্রান্ত পরবর্তী ক্লাসে। আরও অনেকগুলো বিবাহ সংক্রান্ত ছক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করব এগুলি আপনাদের উপকারে লাগবে। পরবর্তী ক্লাসের আগে পর্যন্ত সুস্থ থাকার, ভালো থাকার এবং প্রতারিত না হওয়ার শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।